এটি সার্কিটটা হাতে পাওয়ার পরে এখানে যে টার্মিনালগুলো আছে কানেকশন কিভাবে আপনারা কানেকশন দিবেন এটা আমরা দেখিয়ে দিব এবং এটার পরে আমরা আপনাদের যারা এভাবে ব্ল্যাঙ্ক বোর্ড নেবেন ব্ল্যাঙ্ক বোর্ড আপনারা কিভাবে নিজেরা গাঁথাগাঁথি করে প্রোডাক্ট রেডি করবেন সেটা সম্পর্কে আমরা ডায়াগ্রাম সহ একটু গাইডলাইন দিয়ে দিব এবং কানেকশনটা দেখিয়ে দিব ইনশাল্লাহ। আশা করি একটু ধৈর্য নিয়ে সাথে থাকবেন, যথাসম্ভব ভিডিও ছোট করার চেষ্টা করা হবে। তো এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রায় 20 সেট, প্রায় না, এখানে 20 সেটই আপনার এমবিবিটি আছে। এগুলা ডেলিভারি যাচ্ছে আমাদের একজন ভাই, উনিই নিচ্ছেন, যদিও এটা কমপ্লিট প্রোডাক্ট আকারে নিচ্ছেন। আলহামদুলিল্লাহ আপনারা টেকনিশিয়ান ভাইরা আছেন, আমাদের এই যে কমপ্লিট এমবিবিটি বোর্ডগুলা এভাবে আপনারা নিচ্ছেন এবং অনেকেই খুব সুন্দর মতো নিজেরা ব্ল্যাঙ্ক পিসিবি নিয়েও করতে পারছেন। আবার এইভাবে যদি সার্কিট নেওয়া হয় এটা ফুলি চেক করা অবস্থায় সার্কিটটা থাকে এবং সাথে আপনার ডিসপ্লে কিবোর্ডটাও কিন্তু আমরা দিয়ে থাকি। আর ভিডিওতে আসলে আমাদের এমপিপিটি নিয়ে এখন আমাদের আর তেমন কিছু বলতে হচ্ছে না, কারণ বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আমাদের এমপিপিটিগুলা ফিল্ডে কতখানি সুনামের সাথে চলতেছে এবং মানুষজন ভালো সুবিধা পাচ্ছে এবং অসংখ্য ভালো ফিডব্যাক আছে, এটা অলরেডি আপনারা জানেন, দেখতেছেন ফেসবুক ইউটিউবে। অনেক মানুষ আছেন, টেকনিশিয়ান ভাইরা আছেন, ইউজাররা আছেন, ইভেন বিক্রেতারা আছেন, তারা কিন্তু প্রোডাক্টগুলা নিজেদের মতো করে করতেছেন, বিজ্ঞাপন করতেছেন। আলহামদুলিল্লাহ আপনারা যে সাকসেসফুলি কাজগুলা করতে পারতেছেন এটাই আমাদের সার্থকতা। আসলে কাজগুলা করি আপনাদের জন্যই, তো আপনারা ভালো মতো ইউজ করতে পারলে, কাজগুলা উঠাইতে পারলে এটা অবশ্যই আমাদের সার্থকতা, কারণ কাজগুলা আপনাদের জন্যই করা হয়ে থাকে। তো আসেন আমরা এখন প্রথমত এখানে কানেকশনগুলা দেখিয়ে দেই। এখানে আপনার টার্মিনালগুলা লেখাটা দেখা যাচ্ছে না, এই কানেক্টরের নিচে পড়ছে। এখানে যদি আমি দেখাই, এখান থেকে লেখা দেখতে পাবেন পি মাইনাস অর্থাৎ প্যানেল মাইনাস, পি প্লাস প্যানেল প্লাস, বি প্লাস ব্যাটারি প্লাস, বি মাইনাস ব্যাটারি মাইনাস। তো এই যে দুইটা টার্মিনাল লক্ষ্য করবেন, এই দুইটা কিন্তু কাছাকাছি, যেহেতু এই দুইটা কমন, হ্যাঁ এই দুইটা কমন, এই কারণে এই দুইটা কাছাকাছি রাখা হয়েছে। আর এই দুইটা একটু গ্যাপ রাখা হয়েছে যাতে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা না থাকে। আর আমাদের এখানে প্রোটেকশনের জন্য যদি বলেন, ইনপুট সাইডে প্যানেল, ইনপুট সাইডে প্যানেলের জন্য ফিউজ ব্যবহার করা হয়েছে এবং রিভার্স পোলারিটি প্রোটেকশনের জন্য এখানে আপনারা দেখবেন একটা ডায়োড ব্যবহার করা হয়েছে। তো কোনো ক্ষেত্রে যদি প্যানেল উল্টা কানেকশন দেওয়া হয়, এই ডায়োডটা পুড়ে যাবে এবং এই ফিউজটা কেটে যাবে। আর এইদিকে ব্যাটারি মাইনাসটা দুইটা ফিউজ ঘুরে গেছে, এটা কিন্তু একই সাথে নিরাপত্তা ফিউজ প্রোটেকশন দিচ্ছে এবং একই সাথে আপনার এটা কিন্তু অ্যাম্পিয়ার সেন্সিং এর কাজ করে। সুতরাং এই ফিউজ দুইটা যে আপনার এখানে জ্যাকটা আছে, এটা কিন্তু প্লাস দিয়ে খুব শক্তভাবে থাকতে হবে, এটা যেন লুজ না হয়। লুজ হলে অ্যাম্পিয়ার সেন্সিং এ ঝামেলা হবে। আচ্ছা, এরপরে তাহলে প্যানেল প্লাস মাইনাস, ব্যাটারি প্লাস মাইনাস, এটা কানেকশন দিলেই, যারা কমপ্লিট সার্কিট নেন আগে ব্যাটারি প্লাস মাইনাস কানেকশন দিবেন, এরপরে আপনারা প্যানেল প্লাস মাইনাস কানেকশন দিবেন, পাওয়ার চলে আসবে। আমি এখনই প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব। আর এখানে যদি দেখাই, এই যে এল প্লাস লেখা আছে, এল মাইনাস লেখা আছে, এটা কিন্তু ডিসি লোড আউটও আমাদের এটা থেকে বাই ডিফল্ট ভাবে বের হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু সিঙ্গেলি একই সফটওয়্যারের ভিত্তিতে, সুতরাং এটার জন্য কিন্তু আপনাকে আলাদাভাবে ডিসি লোড কন্ট্রোল সার্কিটের প্রয়োজন হচ্ছে না। এটা কিন্তু একটা বড় সুবিধা। ডিসি লোড লাইনের সুবিধা কি আপনারা অনেকেই জানেন, তারপরে আমাদের সাথে অনেকে নতুন যুক্ত থাকেন, তাদের উদ্দেশ্যে বলতেছি, আইপিএস যেহেতু এটা একটা এমপিপিটি কনভার্টার, এটাতে কন্ট্রোলার এবং কনভার্টার উভয় সুবিধাই পাওয়া যাচ্ছে। কন্ট্রোলারের সুবিধা কিভাবে পাওয়া যাচ্ছে, এই যে ডিসি লোড লাইন আউটপুট আছে। তো আইপিএস এর সাথে যেহেতু এটা ব্যবহৃত হয় হাইব্রিড একটা সিস্টেম হিসাবে মোটামুটি, তো আমাদের আইপিএস গুলাতে যেহেতু আপনারা জানেন যে হিউজ একটা পাওয়ার কনজিউম করে এবং আইপিএস এর ব্যাকআপটা লোড অনুযায়ী অনেকেরই কিন্তু শেষ হয়ে যায়। আইপিএস এর ব্যাকআপ শেষ হয়ে যাওয়ার পরেও কাস্টমাররা যদি বা ইউজাররা যদি এখানে ডিসি লোড লাইট দেখা যাচ্ছে 2-3টা লাইট হতে পারে, ফ্যান হতে পারে, টেবিল ফ্যান 2-1টা হতে পারে, বা প্রয়োজন অনুযায়ী আরো কম বেশি হতে পারে,
ডিসি লোড লাইট কিন্তু আইপিএস এর ব্যাকআপ শেষ হয়ে যাওয়ার পরেও 1-2 ঘন্টা থেকে 3 ঘন্টা পর্যন্ত হয়তো আরো ব্যাকআপ পাওয়া সম্ভব। তো এটার একটা বড় সুবিধা আছে। তাহলে এই কানেকশনের পরে যেটা আছে, এখানে এই যে কানেক্টরটা দেখতে পাচ্ছেন, এখানে কিসের কানেকশন এটা আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিব। এখানে কানেক্টরের পিছনে লেখা আছে, এই যে দেখেন কানেক্টরের পিছনে পি ইন এন পি আউট, অর্থাৎ ফেজ ইন নিউট্রাল ফেজ আউট। নিউট্রালটা কমন, এখান থেকে জাস্ট এসি মেন লাইনের ফেজটা, এইখানে যে রিলেটা আছে, আমরা কিন্তু এখানে রিলে 2 ভাবে আছে। আপনার এইভাবে এই রিলেটাও সাধারণ 10 বা 15 অ্যাম্পিয়ার, আমরা কিন্তু এখানে 15 অ্যাম্পিয়ারের ভালো কোয়ালিটির রিলেটা ইউজ করে থাকি। আবার যদি মেশিন একটু বড় হেভি হয় সেই ক্ষেত্রে আমরা চ্যাপ্টা লম্বা যে রিলেটা আছে, আমি যদি রিলেটা আপনাদের দেখাই, যদিও এটা নিয়ে আগেও কথা বলা হয়েছে, আপনাদের যদি একটা সাধারণ ব্যাং রিলে দেখাই, আপনারা অনেকে মনে করেন ব্যাং রিলের সাইজ বড় হলেই এটা খুব হেভি হয়, কিন্তু এই যে এটার ভিতরের প্লেটটা দেখেন এবং এটার প্লেটটা এবং টার্মিনালটা দেখেন, এটা কিন্তু অনেক হেভি। এটা আপনারা আরো বুঝতে পারবেন চ্যাপ্টা লম্বা রিলে, হ্যাঁ ইউপিএস রিলে বলা হয়। এটার মধ্যে ভালো মন্দ কোয়ালিটি আছে, এটা আপনারা তখনই বুঝতে পারবেন যদি আমি এই যে সাধারণ রিলে আর এটা একটু আপনাদের পাশাপাশি প্লেটগুলা দেখাই। অনেক আকাশ পাতাল ডিফারেন্স। ইভেন আপনার এটা কিন্তু ব্যাং রিলের থেকেও অনেক দূর কোয়ালিটি সম্পন্ন এবং শক্তিশালী, খুব হেভি প্লেট। এবং এই রিলেগুলা সাধারণত রূপার কোটিং করা থাকে তামার উপরে, আর খুব হেভি ক্যাটাগরির হয়ে থাকে। এবং এটার গ্যাস সিল গ্যাস যেটা ব্যবহার করা হয় সেটা কিন্তু আমাদের দেশের সাধারণ ব্যাং রিলের থেকে এটার কোয়ালিটি অনেক ভালো হয়ে থাকে। তো যাই হোক, এখন এইখানে আর কি কানেকশন আছে, এইখানে আমাদের এই যে ডিসপ্লে কিবোর্ডের কানেকশন আমি একটু দেখিয়ে দেই আপনাদের। আচ্ছা, এইখানে আমাদের কিবোর্ডের সুইচ বোর্ডের যে লাইনটা, এটা এখানে এইভাবে বসিয়ে দিতে হবে। এটা আমরা যেভাবে কানেকশনটা দিয়ে থাকি, আপনি চাইলেও উল্টা কানেকশন দিতে পারবেন না, যেহেতু এটা প্লাস্টিক কভার ঘেরা। এটাকে কি বলে, মানে সাধারণ চিরুনি পিন না আর কি। সাধারণ চিরুনি পিন তো জানেন এটা উল্টা সোজা কানেকশনের ব্যাপার হয়ে থাকে। তো এইভাবে এই দিক থেকে এলসিডির 1 নাম্বার পিনের কানেকশন, আর এইদিকে 16 নাম্বার। এখানে এলসিডির কানেকশনটা এলসিডি কিবোর্ডের কানেকশন হবে, যেটা আমরা আপনাদের সেটের সাথেই দিয়ে থাকি। এখানে হচ্ছে কুলিং ফ্যানের জন্য 2টা কানেকশন আছে। একটা কুলিং ফ্যান আমি যদি আপনাদের দেখাই, এই যে আমরা হিটসিঙ্কের উপরে এইভাবে দিয়ে থাকি। আরেকটা কুলিং ফ্যানের কানেকশন, এটা আপনার বক্সে চলে যাবে, বক্সে আপনার চলে যাবে। 2টা কুলিং ফ্যানের জন্য কানেকশন দিয়ে আছে। এইখানে যে কানেকশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাওয়ার সুইচ কানেকশন। পাওয়ার সুইচ কানেকশন, আচ্ছা দেখে নাও, এখানে হচ্ছে পাওয়ার সুইচের কানেকশন, অন অফ সুইচের কানেকশনটা। আর এখানে যেভাবে পার্টস লিস্ট দেওয়া আছে সবকিছুই মোটামুটি সেম থাকবে। তবে আমরা এটা নতুন রিসেন্টলি একটু আপডেট হয়েছে, আপনারা জানেন যে যারা আগে থেকে ইউজ করতেছেন, আমাদের এই কিবোর্ডের কানেকশনটা এখান থেকে খুলে ফেললে কিন্তু আগের মডেলগুলাতে এখানে যে 4টা সুইচের থেকে 4টা রেজিস্টর দিয়ে 5 ভোল্টেজে কানেকশন দিয়ে রাখতে হতো, সেটা 4.7K বা 10K দিয়ে কানেকশন দিয়ে রাখতে হতো। তো এখন বর্তমানে এটা খুলে ফেললেও আপনার কোনো সমস্যা নাই, ওই রেজিস্টরটা না দিলেও চলবে। আর আসলে এই রেজিস্টরটা আমাদের দেয়া থাকে, কিন্তু এই যে কিবোর্ডের এখানে রেজিস্টরটা দেয়া থাকে, সুতরাং আমরা এখানে কিন্তু দিই নাই। কিন্তু অনেকে আমাদের ইউজাররা আছেন যে এই এমপিপিটিটা আইপিএস এর বক্সের মধ্যে কিন্তু সেট করে থাকেন। আর আমি যদি এটা আপনাদের একটু মাপ দিয়ে দেখাই, এটা কিন্তু খুবই ছোট সাইজ একটা বোর্ড, হ্যান্ডি একটা বোর্ড। এটার পিসিবি সাইজটা হচ্ছে, লক্ষ্য করবেন এখানে কিন্তু 4.5 ইঞ্চির একটু বেশি, 5 ইঞ্চির কম, মানে 5 ইঞ্চিও যদি ধরেন, 5 ইঞ্চি বাই এদিকে আছে আপনার ইঞ্চি।
5 ইঞ্চি বাই 7 ইঞ্চি সাইজের একটা বোর্ড। খুব ইজিলি আপনি কিন্তু এখান থেকে দুইটা এল অ্যাঙ্গেল দিয়ে বসিয়ে ফেলতে পারবেন। আর এটা কিন্তু নাম বলতে তো অসুবিধা, তবে কমনলি আমাদের দেশে যে পাকিস্তানি মডেলের এমপিপিটিটা কাজ করে এটাতে কিন্তু অনেক ল্যাগিংস আছে, এটা আপনাদের জানতে হবে। যেটাতে এই যে এখান থেকে স্টার উঠানামা করে, হ্যাঁ, স্টার চিহ্ন উঠানামা করে, এটাতে কিন্তু আপনার অ্যাম্পিয়ার ব্লকিং করা যায় না। অর্থাৎ প্যানেল থেকে যত অ্যাম্পিয়ার আসে ব্যাটারিতে যদি আপনার চার্জ একেবারে কম থাকে ওই মুহূর্তে কিন্তু প্যানেলের পুরো অ্যাম্পিয়ারটা কিন্তু ব্যাটারিতে ঢুকে যায়। এটা ব্যাটারির জন্য মারাত্মক ক্ষতি। এছাড়া এসি চার্জিং ম্যানেজমেন্টের জন্য আমরা যে তারটা দিয়ে থাকি এটা নিয়ে আমি আর বলতেছি না, এটা নিয়ে বিস্তারিত ভিডিও আছে, ভিডিও লিঙ্ক আমার কাছ থেকে চেয়ে নেবেন। ভিডিও লিঙ্ক দেখে আপনারা অন্যান্য আইপিএসের সাথে কিভাবে এটা করবেন সেটার বিষয়ে বলা আছে। আর এটা কিন্তু ওই খুব সাধারণ লজিকভাবে এসি চার্জিং ম্যানেজমেন্ট না, এটাতে অনেক লজিক আছে। এখন বর্তমানে অনেকে একটু এসি চার্জিংয়ের তার বের করার চেষ্টা করেন, যেটা সাধারণত একটা ট্রানজিস্টার বা অপ্টোকাপলার দিয়ে, অর্থাৎ কোনো রকম প্যানেল সেন্স আসলে এসি চার্জিং বন্ধ করে রাখতেছে। এইভাবে কিন্তু কাজ হয় না। এতে করে হয় দেখা যায় দিনের বেলা যদি ধরেন আজকে এখন যেমন বর্ষাকাল চলতেছে, তাই না, সারাদিন মেঘলা ওয়েদার যাচ্ছে, ও কিন্তু প্যানেল থেকে আপনার অ্যাম্পিয়ার আসতেছে না, হয়তো 1 2 3 অ্যাম্পিয়ার কোনো রকম আসছে, যেটা দিয়ে কিন্তু আপনার দিনের মধ্যে 3 4 বার যদি কারেন্ট যায়, যেহেতু প্যানেল থেকে সেন্স আসছে দিনের বেলা, কিন্তু অ্যাম্পিয়ার কিন্তু আসতেছে না, তারপরেও সে এসি থেকে কিন্তু কারেন্ট গেলে আসলে চার্জিং ধরে না ওই সিস্টেমগুলোতে। তবে এটাতে কিন্তু হিউজ লজিক আছে, এটা 120 ওয়াটের একটা লজিক আছে, হ্যাঁ। অর্থাৎ প্যানেল থেকে যদি ও চেক করে যে অন্তত 120 ওয়াটের উপরে আসতেছে, তখন সে এখান থেকে সিগন্যালটা দেয়, আইপিএসকে বলে দেয় যে তোমার এসি চার্জিং হওয়ার কোনো দরকার নাই। তবে প্যানেল থেকে যদি 1 2 3 অ্যাম্পিয়ার আসে, কারেন্ট যায় আসে, ও যদি দেখে ব্যাটারির পার্সেন্টেজ, এটা কিন্তু ব্যাটারির পার্সেন্টেজও লক্ষ্য করে। এমন না যে প্যানেল থেকে আসতেছে মানেই সে চার্জিং দিচ্ছে না, এমন না। যদি ব্যাটারির চার্জ কম থাকে তখন সে প্যানেল থেকে অ্যাম্পিয়ার কম আসে। এটা নিয়ে আসলে বলতে গেলে বিস্তারিত আরও অনেক কথা বলতে হবে, কিন্তু অনেক দূর লজিকের ভিত্তিতে এটা কাজ করে। আচ্ছা, এরপরে যে ব্যাপারটা, এই কানেকশনটার ব্যাপারে অনেকেই নতুন যারা তারা বুঝতে পারেন না, আমি এখান থেকে ডায়াগ্রাম থেকে আপনাদেরকে একটু ক্লিয়ার করে বুঝিয়ে দেই। এখানে যে আইপিএসটা আঁকা হয়েছে, আমরা আইপিএস এর এসি প্লাগটা কি করি সাধারণত, এটা কিন্তু মেইন লাইনের, হ্যাঁ, MAINS মেইনস, এসি মেইন লাইনের যেটা 220, এটা কিন্তু আমাদের এখানে লাগানো থাকতো আগে। তো এই জিনিসটাই সে সরাসরি আইপিএস এর নিউট্রাল কমানি, তবে ফেজটা সে এখান থেকে সরাসরি না, যে সার্কিটের মধ্যে যে রিলেটা আছে এটা ঘুরে যায়, দেখেন এখানে কিন্তু আঁকানো আছে। এই যে মেন লাইনের ফেজটা ঢুকতেছে, অর্থাৎ এমপিপিটির যে এসি কোডটা হবে সেটা হচ্ছে মেন লাইনে চলে যাবে, আর আইপিএস এর যে এসি কোডটা আছে এটা চলে যাবে কোথায়, এটা হচ্ছে এমপিপিটির সাথে যেটা থাকে এটা। তো এখানে যেহেতু নিউট্রাল কমন, সেহেতু কিন্তু এখানে ইনপুটের নিউট্রাল ফেজ আউটপুটের নিউট্রাল ফেজ ব্যাপার থাকছে না, ইনপুটের নিউট্রাল আউটপুটের নিউট্রাল কমন মিডিলটা। আর ইনপুটের যে মেন লাইনের ফেজটা আসতেছে এটা হচ্ছে এই প্রথমটাতে, এখানে কিন্তু আপনার লেখাও আছে এই যে ফেজ ইন, এটা রিলেটা সাধারণভাবে ঘুরে আউটপুট হয়ে যায়। তো এ কি কাজটা করে, এ যেটা করে, ও যখন দেখে ব্যাটারিটা চার্জ ফুল হয়ে গেছে তখন সে ভিতর থেকে এসি মেন লাইনটা বন্ধ করে দেয়, অর্থাৎ এসি মেইনসটা ফেল করে দেয়, যেটা আমরা মেন সুইচ অফ করার মতোই, বা কারেন্ট চলে গেলে যেমন ব্যাপারটা হয়, ও এমপিপিটির ভিতর থেকে সেই এসি মেন লাইনটা ফেল করে দেয়। তখন কি হয়, যেহেতু আইপিএস এসি মেন লাইন পায় না, তখন আইপিএসটা কিন্তু রানিং হয়ে যায়, অর্থাৎ আইপিএস চলতে থাকে। কোথা থেকে চলতে থাকে, এই যে সোলার প্যানেল থেকে যে এনার্জিটা আসে এটা কোথায় যাচ্ছে দেখেন, এমপিপিটির ব্যাটারির কেবল এবং আইপিএস এর প্লাস মাইনাস দুইটাই কিন্তু কমনলি, এটা 12 ভোল্ট ব্যাটারির ক্ষেত্রে দেখানো হচ্ছে, 24 ভোল্টেজের ক্ষেত্রেও সেম। অর্থাৎ আপনার এমপিপিটির পজিটিভ যাবে, আইপিএস এর যে পজিটিভ তার আছে ওইখানে, এমপিপিটির ব্যাটারির নেগেটিভ তারটা যাবে, আইপিএস এর যে ব্যাটারির নেগেটিভ তারটা যেখানে গেছে ওইখানে। এইভাবে 12 24 36 48 সেম নিয়মে কানেকশন হবে।
তাহলে আশা করি বুঝতে পারছেন। আর আমাদের এই এমপিপিটি সার্কিটটা এই সেম সার্কিট ঠিক যেভাবে আছে এভাবেই কিন্তু আপনাদের 12, 24, 36, 48 চারটা মোডই সাপোর্ট করবে। এটার একটা বিশেষ বৈশিষ্ট্য। মার্কেটের বেশিরভাগ এমপিপিটিগুলাই কিন্তু আপনার হয় 12 না হলে 24 ভোল্ট মোডে অটো কাজ করে, সেইটাতে দেখা যায় 36 বা 48 ভোল্ট সাপোর্ট করে থাকে না। আমাদের এই একই সার্কিটে 12, 24, 36, 48 আপনি জাস্ট ব্যাটারি কানেকশনটা দিয়ে দিলেই হবে। তবে এখানে মনে রাখতে হবে কখনো ব্যাটারি কানেকশন ছাড়া প্যানেল কানেকশন রাখা যাবে না। অর্থাৎ আপনি কানেকশনের সময় আগে প্যানেলের লাইনটা অফ রেখে ব্যাটারি কানেকশনটা আগে প্রথমে দিতে হবে, তারপরে প্যানেলের কানেকশনটা অন করতে হবে। আবার যখন আপনি অফ করতে চাইবেন একটা রানিং সিস্টেম, আগে প্যানেলের কানেকশনটা অফ করে নিতে হবে, দেন আপনার যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি ব্যাটারির কানেকশন খুলবেন অথবা পাওয়ার সুইচ অফ করবেন। প্রত্যেকটা জিনিসের নিয়ম থাকে, এটার নিয়ম কানেকশন করার নিয়ম ধরেন এতটুকু। তো আশা করি আপনারা এই ব্লক ডায়াগ্রামটা থেকে খুব ইজিলি এটার কানেকশন প্রণালী এখান থেকে করে নিতে পারবেন। এখন আসেন আমরা এটা প্র্যাকটিক্যালি কানেকশন দিয়ে আপনাদের দেখাবো। তার আগে আরেকটু বলে নেই, যারা হচ্ছে আপনার পিসিবি নিয়ে আস্তে আস্তে নিজেরা করার চেষ্টা করতেছেন, পার্টস কিন্তু খুব 1 নাম্বার কোয়ালিটি, হাই কোয়ালিটি মেনটেন করে কিনতে হবে। এখানে আপনি যদি সেভ করার চিন্তা করেন, যেমন বিশেষভাবে 358 নিম্ন কোয়ালিটির ডায়োড মসফেট, হ্যাঁ 1 নাম্বারে হচ্ছে কিন্তু এই 358 আইসিটা। 358 আইসি এখানে আপনার হচ্ছে খুব ভালো কোয়ালিটির আইসি ব্যবহার করতে হবে। এখানে যদি আমি পার্টস লিস্ট দেখাই, পার্টস লিস্ট মোটামুটি যা আছে সব কিছু সেম, তবে এখানে এই যে একটা 0.22 ওহমস লেখা আছে, এখানে চাইলে আপনি একটা 1 ওহমস ব্যবহার করতে পারেন বা 0.47 ব্যবহার করা যেতে পারে। আমি এখানে 1 ওহমস ব্যবহার করি, যেটা টিএলপিকে সাধারণত সুরক্ষা দিয়ে থাকে। এখানে একটা আছে 4148 এবং আপনার একটা 4.7 ওহমস লেখা আছে, এখানেও চাইলে আপনি একটা 1 ওহমস দিতে পারেন, সাথে একটা 4148। আর যারা নতুন করবেন তারা এইভাবে প্রথমত একটা কমপ্লিট বোর্ড হাতে রাখবেন। কমপ্লিট বোর্ড দেখা দেখি সব কিছু যদি সঠিকভাবে গাঁথা থাকে তাহলে ইনশাল্লাহ সমস্যা হবে না। আচ্ছা, আর একটা জিনিস দেখিয়ে দেই, এখানে আমাদের যে ফ্যানের লাইনটা আছে আগে কিন্তু এখান থেকেই নেগেটিভটা পেত, হ্যাঁ। তবে আমরা অনেকের কমপ্লেনের ভিত্তিতে প্রত্যেকটা জিনিসের তো কিছু না কিছু ল্যাগিংস থাকে, দুনিয়াতে স্বয়ংসম্পূর্ণ বলে কোনো সিস্টেম নাই। তো আমাদের এটারও কিছু অবশ্যই ল্যাগিংস আছে, এটা না স্বীকার করার কিছু নাই। তো সুবিধাগুলোর দিকেই মূলত ফোকাস করা উচিত। তো আগে যেটা একটু ল্যাগিংস ছিল সেটা হচ্ছে যে ফ্যান যখন চলতো, কুলিং ফ্যান, তখন একটু অ্যাম্পিয়ারটা বেড়ে যেত, যেটা নিয়ে অনেকের কমপ্লেনের ভিত্তিতে আমরা নতুন বোর্ডে এই জিনিসটা কারেকশন করছি। এখন ইনশাল্লাহ কুলিং ফ্যান চললে অ্যাম্পিয়ার রিডিংয়ে আর সমস্যা হবে না। তো এইখান থেকে একটা তার আমরা এই যে এইখানে G2 লেখা আছে, অর্থাৎ ফিউজের এই সাইডে ফ্যানের নেগেটিভটা আগে পেতে হচ্ছে, দেখা যাচ্ছে ফিউজের এই সাইড থেকেই পেয়ে যেত, যে কারণে একটু সেন্সিংয়ে গড়মিল করতো। এখন আমরা যে সাইড থেকে পেতো ওই সাইড থেকে না নিয়ে আমরা এখান থেকে কুলিং ফ্যানের 1 নাম্বার লেগটা এখান থেকে কেটে ফেলে, লাইনটা কেটে ফেলে এটা আমরা এখানে কানেকশন করছি। তো এটা যেহেতু আগের বোর্ড, এই কারণে এখানে ছিদ্রটা নাই, আমরা জাস্ট ট্রানজিস্টার 1 নাম্বার পিন থেকে লাইনটা নিয়ে এই যে এখানে কানেকশন করছি। আর ডিসি লোড লাইনের লাইনটা এখান থেকে নিয়ে এখানে দিতে হয়, এই দুইটা জাম্পিং ওয়্যার করতে হয়। ওকে। আর এসি সেন্সিংয়ের তারটা চলে এসছে, দেখেন এই যে অপ্টোকাপলারের 1, 2, 3, 4 নাম্বার পিন থেকে কিন্তু আমাদের এই এসি চার্জিং ম্যানেজমেন্টের তারটাও বের হয়ে এসছে। আর কুলিং ফ্যানের আরেকটা নতুন আপডেটের ব্যাপার আছে, আমরা এখানে কিন্তু মসফেট ব্যবহার করতে পারি চাইলে। এখন নতুনগুলোতে আমরা ঠিক করছি এখানে মসফেট ব্যবহার করব টিআইপি 122-এর পরিবর্তে। তো সেটার জন্য যেটা একটু করতে হবে, এখানে 10 ওহমসটা আগে 1 নাম্বার পিন থেকে দেখেন এই যে এই রেজিস্টরটা লক্ষ্য করবেন, এখানে আমরা এই 10 ওহমসটা না বসিয়ে আমরা একেবারে আইসির লাস্ট পিন থেকে অর্থাৎ 28 নাম্বার পিন থেকে 10 ওহমসটা এই ফ্যানের লাইনে আমরা কানেকশন দিয়ে দিচ্ছি।
অবশ্য এখান থেকে দিলেও হবে, কিন্তু মসফেট হলে এই পিন থেকে কাজ করবে না, এখান থেকে একটু ভোল্টেজটা কম আসে, 1 নাম্বার পিন যেহেতু রিসেট পিন। সুতরাং আমরা নতুন আপডেট আইসিতে এই 28 নাম্বার পিনটাও সেমভাবে ফ্যানের জন্য লাইন করা হয়েছে। এখানে একটা 10 ওহমস, এখানে একটা 10 ওহমস, এখানে 1K লেখা আছে, যদিও এটা আমরা 10 ওহমস দিব। আর এলইডির লাইনে যেটা 1K লেখা, এটা 1Kই থাকবে। তো আমি যদি আপনাদের একটু ডায়াগ্রাম থেকেও দেখিয়ে দেই, আপনারা আসলে অনেক কষ্ট করে ভিডিওটা দেখছেন ধৈর্য নিয়ে। দুঃখিত, আমি একটু ল্যাপটপটা ল্যাপটপ থেকে আপনাদের একটু ডায়াগ্রামটাও দেখিয়ে দেই। আর পিসিবি ডিজাইন সার্কিট ডায়াগ্রাম যাদের লাগবে, আমরা পিসিবি ডিজাইন সার্কিট ডায়াগ্রাম যারা আমাদের থেকে মাল নেবেন, আমাদের কাছে হোয়াটসঅ্যাপে চেয়ে নেবেন, আমরা অ্যাটাচ করে দিব ইনশাল্লাহ। তো আমার পিসিবি ডিজাইনটা ওপেন করাই আছে, আমি আপনাদের একটু দেখাই। এখান থেকে লক্ষ্য করবেন এই যে মেসেজগুলো ডিস্টার্ব করছে। তো এই যে 1 নাম্বার পিন থেকে একটা 10 ওহমস হয়ে এই যে ফ্যানের লাইনের যে বেজের এখানে যদি টিআইপি 122 দেন, আপনি চাইলে এই দিক থেকে একটা 1K যেভাবে রেজিস্টার আছে এইভাবেই কানেকশন দিতে পারেন। তবে আমরা যদি মসফেট ব্যবহার করি, আপনারা এখানে মসফেট যে কোনো ধরনের ব্যবহার করতে পারেন, P55 Z44 অথবা কম দামি যে কোনো মসফেট। হ্যাঁ, ইভেন এখানে হাই ভোল্টেজের মসফেট ব্যবহার করলেও সমস্যা নাই, যেহেতু এখান থেকে ফ্যানের লাইন গেছে। তো এখানে মসফেট ব্যবহার করার সুবিধা হচ্ছে, আপনারা জানেন যে এখানে ট্রানজিস্টর ব্যবহার করলে ট্রানজিস্টরের মধ্যে কিন্তু একটা 0.7 ভোল্টেজ ড্রপ করে। তো এই পাওয়ারটুকু কিন্তু লস হয়, এটা মেন কথা না। ওখানে মেন কথা হচ্ছে যে ফ্যানের স্পিডটাও কিন্তু এই 0.7 ভোল্টেজের কারণে একটু কমে যায়। তো যে কারণে এখানে মসফেট ব্যবহার করলে, আপনারা জানেন মসফেট অন হয়ে গেলে এটার মানে মসফেটের ড্রেন টু সোর্স বা ইনপুট আউটপুটের মধ্যে ভোল্টেজ ড্রপেজটা হয় না। হ্যাঁ, তো সে কারণে আমরা এখানে মসফেট ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং কম দামি আপনারা 10, 12, 15 টাকা দামের অনেক মসফেট পাওয়া যায়। আমার মনে হয় BD 135, D 880 বা TIP 122 এ ধরনের ট্রানজিস্টর ব্যবহারের থেকে মসফেট ব্যবহার করলে এখানে আপনারা 2-3টা কুলিং ফ্যানও ব্যবহার করতে পারবেন। হাই স্পিড হেভি পাওয়ারের কুলিং ফ্যান ব্যবহার করলে অনেক সময় ট্রানজিস্টর হিট হয় বা কেটে যায়, যেটা মসফেট হলে কেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো আসেন আমরা এখন প্র্যাকটিক্যালি কানেকশনে চলে যাই এবং আপনাদের একটু সেটআপটা দেখিয়ে আমি তো এখানে আমি প্রথমত ব্যাটারির কানেকশনটা করতেছি। ব্যাটারি মাইনাস প্লাস, প্যানেল মাইনাস প্লাস, এটা খুব সাবধানে কানেকশন করতে হবে। আর মনে রাখবেন, এর চেয়ে সহজ এমপিপিটি আমার মনে হয় না আর কোনো কিছু হতে পারে। ওয়ার্ল্ডের সবচেয়ে এমপিপিটির যত টেকনিক আছে, টেকনিকগুলোর মধ্যে সবচেয়ে সিম্পলিয়েস্ট ওয়েতে ডিজাইনটা করা হয়েছে, যাতে আপনারা খুব সহজে প্রোডাকশন করতে পারেন, কাস্টমারদের সার্ভিস দিতে পারেন। আর মনে রাখবেন, আমাদের এটা কিন্তু দেশীয়ভাবে সফটওয়্যার করা, সুতরাং আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট পরামর্শ থাকে, আমরা কিন্তু সফটওয়্যারে জিনিসগুলা যখন তখন এডিট করতে পারি। হ্যাঁ, যেটা অলরেডি আপডেটেড অবস্থায় আছে আপনাদের পরামর্শ মতো। তো আমি এখানে ব্যাটারি প্লাস মাইনাস, এখানে প্যানেল প্লাস মাইনাস কানেকশনটা দিলাম। মধ্যের লাল 2টা পজিটিভ, 2 দিকে 2টা নেগেটিভ। এরপরে আমি প্রথমে ব্যাটারিটা অন করতেছি। অন করার পরপরই ডিসপ্লেতে এভাবে চলে আসবে। এখন আপনাদের এটা সেট আপ করতে হবে। আর আমাদের এমপিপিটিতে কোনো ধরনের আপনার ভেরিয়েবল নাই, ভেরিয়েবল ঘোরাঘুরি করে সেট আপ করার কোনো ঝামেলা নাই। এই 2টা বাটন একসাথে চাপ দিয়ে ধরলে সেটিংসে চলে গেল। প্রথম যে কাজটা করবেন, ব্যাটারি ভোল্টেজ মিলাবেন। এখন আপনি এখানে টার্মিনালে, ব্যাটারি টার্মিনালে মাল্টিমিটার দিয়ে দেখেন ভোল্টেজ কত আছে। আমার এখানে মিটার লাগানো আছে, আমি অলরেডি দেখতে পাচ্ছি 12.3 আছে। তো আমি এই যে 12.3 ব্যাটারি ভোল্টেজটা অ্যাডজাস্ট করে দিলাম। এরপরে সোলার ভোল্টেজটা অ্যাডজাস্ট করতে বলা হচ্ছে। তো আমি সোলার প্যানেলটা অন করে দিলাম।
আমি এখানে প্যানেলের ভোল্টেজ অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি 51 আছে, তো প্যানেল ভোল্টেজ যা থাকে তার থেকে 1 ভোল্টেজ বা 2 ভোল্টেজ একটু কম শো করবেন, 1 ভোল্টেজ কম শো করলে হয়। আমি 51 আছে, আমি এখানে 50 রেখে দিচ্ছি। এরপরে হচ্ছে ক্যালিব্রেট অ্যাম্পিয়ার। এই অবস্থায় আপনারা এখানে ডিসি ক্লিপার মিটার ধরবেন, ব্যাটারি মাইনাস তারে ডিসি ক্লিপার মিটার ধরবেন। ধরার পরে আপনারা এখান থেকে কত অ্যাম্পিয়ার আসছে এটা দেখবেন। তো আমার লাইনে মিটার লাগানো আছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি মোটামুটি 7.1 বা 7.2 অ্যাম্পিয়ারের মতো আসতেছে। এটাও আমি অ্যাডজাস্ট, এখন আছে 6.9, দুঃখিত, 6.9 অ্যাম্পিয়ার। এটাও আমি ভেরিয়েবল ছাড়া অ্যাম্পিয়ারটা অ্যাডজাস্ট করে দিলাম। এরপরে আছে ম্যাক্সিমাম অ্যাম্পিয়ার। আমার এটা 80 অ্যাম্পিয়ারের একটা এমপিপিটি কনভার্টার, আমি একটু কম রাখি, 10 অ্যাম্পিয়ার মতো এটা কম রাখি, বা আপনি চাইলে এখানে 80 অ্যাম্পিয়ারও রাখতে পারেন, সমস্যা নাই। একটু সেফটি স্বরূপ সামান্য কিছু কম আমি সাধারণত রেখে থাকি। হ্যাঁ, 70 অ্যাম্পিয়ার এটা ম্যাক্সিমাম অ্যাম্পিয়ার। এটা কিন্তু চার্জিং অ্যাম্পিয়ার না, মনে রাখবেন। এটা এই কন্ট্রোলারের ম্যাক্সিমাম ক্যাপাসিটি, অর্থাৎ প্যানেল যদি কাস্টমার কন্ট্রোলারের ক্যাপাসিটির থেকে বেশি অ্যাম্পিয়ার আসারও চেষ্টা করে, এটা কিন্তু কন্ট্রোলার আসতে দিবে না। এরপরে যেটা আছে চার্জিং অ্যাম্পিয়ার, এটা কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ অপশন। এটা আপনারা যারা এখনও, আমি বলতেছি টেকনিশিয়ান ভাইরা, পাকিস্তানি এমপিপিটি অনেকে ইউজ করতেছেন, দয়া করে ওখান থেকে বের হয়ে আসেন। মার্কেটে হয়তো আরও আমাদের জেনেসিস হোক বা অন্য মডেলের এমপিপিটিও আছে, কিন্তু পাকিস্তানি এমপিপিটিতে এই সুবিধাটা কিন্তু থাকে না। এটা প্যানেল থেকে হাই অ্যাম্পিয়ার যা আসে, যদি ব্যাটারি খালি থাকে সেটাতে কিন্তু ব্যাটারিতে ঢুকতে থাকে। পাকিস্তানি এমপিপিটি চিনার উপায় কি? চিনার উপায় হচ্ছে যে নিচের লাইনে এখানে স্টারগুলো ওঠানামা করতে থাকে। আপনাদের হাতে যদি পিসিবি বোর্ড থাকে, আইসি থাকে, এগুলা দ্রুত শেষ করে ফেলেন, কারণ ওই ধরনের ক্ষতিকারক জিনিসগুলো আমি মনে করি কাস্টমারদের দেওয়া উচিত না। হ্যাঁ, তো এই চার্জিং অ্যাম্পিয়ারটার সুবিধা কি? চার্জিং টাইমে ব্যাটারিতে অতিরিক্ত অ্যাম্পিয়ার ঢুকতে দিবে না। এটা কিন্তু এমপিপিটির চার্জিং অ্যাম্পিয়ার, এটা কিন্তু আবার এটার সাথে সম্পৃক্ত না। অনেকে এটার সাথে এটা আবার গুলায়া ফেলে, এইটা দেখা বলে যে এই যে আমাদেরটাও ব্লক অ্যাম্পিয়ার হয়। হ্যাঁ, আপনাদের বোঝার জন্য বলছি, কারোর গিবত বা খারাপ মন মানসিকতা নিয়ে বলতেছি না। এই জিনিসটা একেবারে সফটওয়্যারগতভাবে বাইর হইতে হয়, এবং এটা আইপিএস এ কানেকশন ছাড়া আপনি আইপিএস এর এসি চার্জিং বন্ধ করার দ্বিতীয় কোনো উপায় নাই। এখানে আমি যদি ডাবল হল সেন্সরও ব্যবহার করি, এই তার ছাড়া আমার কিন্তু দ্বিতীয় কোনো উপায় নাই আমি আইপিএস কে এসি চার্জিং বন্ধ করব। হ্যাঁ, তো এই জিনিসটা অনেকে এড়ায় যান, মধ্যে একটু স্বীকারও করছেন। যাই হোক, আমি ওইদিকে না যাই, আপনারা বিবেচক মানুষ, আপনারা বুঝেন এটা দ্বিতীয় কোনো অপশন নাই। হ্যাঁ, তবে আমাদের দেশে অনেক টেকনিশিয়ান ভাইরাই কিন্তু এই কাজটা করতে পারেন না। সেই ক্ষেত্রে আমি যেটা বলে থাকি, ডিএসপি 2 স্টেপ 4 স্টেপ আইপিএস এর সাথে এটা ইজিলি কানেকশন দেওয়া যায়, সেটা ডিএসপিতে বিল্ট ইন ভাবে অপশন কিন্তু দেওয়াই আছে। ইভেন অন্যান্য স্কোয়ার ওয়েভ আইপিএস এ কিভাবে করবেন সেটাও আমি পদ্ধতি বলে দিচ্ছি ভিডিওতে। এটা ভিডিও লক্ষ্য করবেন, ইনশাল্লাহ আপনারা দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান, আশা করি আপনারা এটা করে নিতে পারবেন। আর অন্যান্য আইপিএস এর ক্ষেত্রে সবগুলা মডেল তো আমি কাজ করি নাই, আমিও তো সব জানতা না। হ্যাঁ, আমি নির্দিষ্ট কিছু সংখ্যক আইপিএস বোর্ডের আমি কাজ জানি, সেগুলো আমি বলার চেষ্টা করছি। তো অন্যান্য আইপিএস এর ক্ষেত্রে কিভাবে এখান থেকে নেগেটিভ সিগন্যালটা আসলে আপনারা এসি চার্জিংটা বন্ধ করবেন, আশা করি আপনারা এটা একটু বুদ্ধি খাটিয়ে এটা করে ফেলতে পারবেন। আর যদি ইনকেস এটা পসিবল নাই হয়, সেই ক্ষেত্রে আমরা ইউজারদের বলি বা আপনাদের টেকনিশিয়ান ভাইদের বলি যে আপনারা আইপিএস এ নিশ্চয়ই কোথাও ভেরিয়েবল আছে, অ্যাম্পিয়ার কমানো বাড়ানো বা ব্যাটারি চার্জিং ভোল্টেজ কমানো বাড়ানো, ওখান থেকে ব্যাটারি ফুল চার্জ ভোল্টেজটা কমিয়ে দিবেন, হয়তো 13, 5, 6 বা 7 এটা করবেন। অথবা আরও একটু ভালো হয় যদি একটা সুইচ বাইর করতে পারেন, যে বা অ্যাম্পিয়ারটা একেবারে কমায় রাখতে পারেন ভেরিয়েবল ঘুরিয়ে। হ্যাঁ, যাতে এসি চার্জিংটা আইপিএস থেকে না করে। যেহেতু ইউজারদের আপনার একটা সোলার সিস্টেম এমপিপিটি আছে, তাদের যদি আইপিএসও দিনের বেলা দেখা যায় চার্জ করতে থাকে, হতে পারে সেটা কারেন্ট গেলে আসলে বা ব্যাটারি ডাউন থাকলে, এটা তো অবশ্যই ভালো বিষয় না। হ্যাঁ, এখানে কাঙ্ক্ষিতভাবে বিদ্যুৎ বিল সেভ হবে না। তো আসেন
এটা হচ্ছে চার্জিং অ্যাম্পিয়ার। এটা কিন্তু এমপিপিটির নিজস্ব যে সোলার থেকে চার্জিং করবে ওই অ্যাম্পিয়ারটা ব্লকিং অ্যাম্পিয়ার। তারপরে আচ্ছা, এই লাস্ট অপশনের এই ব্লকিং অ্যাম্পিয়ারটা বা চার্জিং অ্যাম্পিয়ার কত রাখবেন, এটা কাস্টমারদের ব্যাটারি অনুযায়ী রাখবেন। সাধারণত আমরা জানি C10 ক্যাটাগরি অনুযায়ী পানি ব্যাটারিগুলা বা ড্রাই সেল ব্যাটারিগুলা চার্জ করা যেতে পারে। অর্থাৎ একটা ব্যাটারি যদি ক্যাপাসিটি C10 মানে কত 200 অ্যাম্পিয়ার যদি হয় 210 ভাগের 1 ভাগ কত 20 অ্যাম্পিয়ার রাখা যেতে পারে। কারোর ব্যাটারি যদি 160-65 হয় সেক্ষেত্রে 15, 16 বা 17, 18 রাখা যেতে পারে। 100 অ্যাম্পিয়ার ব্যাটারি হলে 10 বা 12 অ্যাম্পিয়ার রাখবেন এই ধরনের। আবার যদি লিথিয়াম ব্যাটারি হয় সেই ক্ষেত্রে লিথিয়াম ব্যাটারির চার্জিং ক্যাপাসিটি তো অনেক বেশি থাকে, 40-45 অ্যাম্পিয়ারও আপনি এখানে রেখে দিতে পারেন লিথিয়াম ব্যাটারির ক্যাপাসিটি অনুযায়ী। এরপরে আছে হাইব্রিড লো ভোল্টেজ। এটা অলরেডি আপনারা জানেন যে ব্যাটারি কতদূর খরচ হলে বা নেমে আসলে সে আবার পুনরায় এই যে রিলেটা অন করে দিবে, অর্থাৎ এসি মেন লাইনের ব্যাকআপে ফিরে যাবে। ঠিক আছে, এটা ব্যাটারি অনুযায়ী করে দিবেন। আমরা সাধারণত 11.9 রাখি, বা কোনো কাস্টমারদের ব্যাটারি খুব স্ট্রং হলে আমরা 12.2 রাখি। অনেকে এটা একটু পণ্ডিতি করে বা ভুল করে এটা 12, 5, 6, 7, 8 ইভেন 13 রাখেন। এটা আসলে ঠিক না। হ্যাঁ, এটা করলে ক্ষতি হবে। দেখা যাবে ঘন ঘন এসি মেন লাইনে যাবে আবার ইয়াতে আসবে। মনে রাখবেন আপনি 12তে করে রাখলে ব্যাটারি আমার মনে হয় 20-25% বেশি খরচ হবে না। যদি ইউজারের লোড আবার খুব হেভি থাকে বা ব্যাটারি ভোল্টেজ দ্রুত ডাউন হয়ে আসে সেই ক্ষেত্রে এটা আপনি 11.5-6 এর দিকে রাখা যেতে পারে। আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। এরপরে যেটা ফুল চার্জ ভোল্টেজ, এটা তো আপনারা অবশ্যই জানেন। টল টিউবুলার ব্যাটারি হলে আমরা এটা সাধারণত 14.7 বা 14.8 দিকে রাখি, বা ইজি বাইকের ব্যাটারিগুলো হলেও আমরা 14.8 দিকেই সাধারণত আমরা রাখি। হ্যাঁ, আর যদি ফ্ল্যাট টিউবুলার সাধারণ পানি ব্যাটারি হয় 14.4 দিকে রাখা যেতে পারে বা 14.3 দিকে রাখা যেতে পারে। ড্রাই সেল ব্যাটারি হলে 14.0 ম্যাক্সিমাম অথবা 13.89 এরকম দিকে রাখা যেতে পারে। লিথিয়াম ব্যাটারি হলে লিথিয়াম ব্যাটারির বিএমএস অনুযায়ী যদি 14.6 হয় আপনি এখান থেকে হয়তো 14.5 এর দিকে রাখতে পারেন। হ্যাঁ, বা 4 এ রাখলেও ক্ষতি নাই। আচ্ছা, এরপরে আমাদের এটাতে আর একটা বড় সুবিধা আছে। আমাদের দেশের অনেক দুই ধরনের ইউজাররা দেখা যায়, বেশিরভাগই অবশ্য 12 ঘন্টা ফরম্যাটে। এটা কিন্তু হাইব্রিড মোড, অর্থাৎ সোলার ব্যাকআপ মোড, অর্থাৎ 12 মানে 12 ঘন্টা ফরম্যাট। দিনের বেলা যত সময় সূর্যের আলো থাকবে তত সময় সোলার থেকে ব্যাকআপ দিবে, রাতের বেলা ব্যাটারি খরচ করবে না। এখন অনেক ইউজাররা আমাদের বলে থাকেন যে ভাই আমার ব্যাটারি খুব হেভি আছে বা আমার লিথিয়াম ব্যাটারি, অথবা আমি চাই দিনরাত 24 ঘন্টায় সোলার ব্যাকআপ মোডে চলবে। তাদের জন্য এই 24 ঘন্টা ফরম্যাট। 24 ঘন্টা ফরম্যাটের সুবিধা হচ্ছে সে সন্ধ্যার পরেও এসি মেন লাইনের ব্যাকআপে যাবে না, যত সময় পর্যন্ত না আপনার ওই যে হাইব্রিড এই যে লো ভোল্টেজ, আপনি সেই ক্ষেত্রে 24 ঘন্টা ফরম্যাটে রাখলে এটা অনেক কমিয়ে দিয়ে রাখতে পারেন। হয়তো আইপিএস লো কাটের প্রায় কাছাকাছি পর্যায়েও রাখতে পারেন, 10.56 রাখতে পারেন, অথবা 11-র দিকে রাখতে পারেন। আশা করি এই ব্যাপারটাও আপনারা বুঝতে পারছেন। তো এটা যারা দিনরাত 24 ঘন্টা চালাইতে চান, হিউজ প্যানেল আছে, আপনার হিউজ ব্যাটারি আছে, তারা 24 ঘন্টা ফরম্যাট। আর যারা হচ্ছে রাতের বেলা চান যে দিনের বেলাটাই চলুক, রাতের বেলা ব্যাটারির লাইফ সাইকেল বা হেলথ নষ্ট করবেন না, তারা 12 ঘন্টা ফরম্যাটে রেখে এটা ওকে দিবেন। তো এই ছিল এটার মোটামুটি সেটআপ এবং বিস্তারিত। তারপরেও আমি ডায়াগ্রামটা আপনাদের একটু বুঝিয়ে দেই, দিয়ে আমি এটা শেষ করব। তো এখানে এমপিপিটির প্রত্যেকটা কোন পিনের সাথে কোন দিকে কানেকশন গেছে এটা লেখা আছে। যেমন এটা দেখেন, আচ্ছা, তো এই যে সেটআপ করার পরে ও কিন্তু কানেকশন দেওয়ার পরে অটোমেটিক্যালি এই যে একটা সাউন্ড দিয়ে আপনার ট্র্যাকিং করে নেবে। আর এই ট্র্যাকিং করার সময় এটা আর একটা নিয়ম মনে রাখবেন, এটা অবশ্যই একটু আপনারা ইউজারদের বলবেন বা নিজেরাও সেটআপ করলে এটা বলে নেবেন। এই টাইমে যেন আপনার এসি মেন লাইনটা অফ রাখে, আইপিএসটা চালু করে এবং আইপিএস এর আন্ডারে কিছু লোড, এই যে দেখেন, না হলে হয়তো একটু ব্যাটারি ভোল্টেজটা একটু বেড়ে যেতে পারে। হ্যাঁ, তো এই জিনিসটা আপনারা মেনটেন করবেন। আইপিএস এর আন্ডারে 200-300-400 ওয়াট কিছু লোড ছেড়ে রাখতে বলবেন। আর মনে রাখবেন এটা কিন্তু ঝামেলা মনে করার কোনো কারণ নাই, এটা কিন্তু জীবনে একবারের জন্য হবে, অর্থাৎ ওর লাইফ সাইকেলে
আপনাদের এটা বারবার অন অফ করার প্রয়োজন হবে না, সেটিং করার প্রয়োজন হবে না। যখন ইউজারের বা কাস্টমারের আপনারা সেট আপ করে দিবেন, এই একবারের জন্য এই কাজটা করতে হবে। এরপরে ওর যতদিন ওর মেয়াদ আছে বা লাইফ সাইকেল আছে, লংজিভিটি আছে, এইভাবেই কিন্তু সে চলতে থাকবে। তো এখন আসেন, এখানে ব্যাটারি অ্যাম্পিয়ার সেন্সিং করা হয়েছে, যে চার্জিং অ্যাম্পিয়ারটা এখানে ডিসপ্লেতে আমি যদি দেখাই, ব্যাটারি ভোল্টেজ, সোলার থেকে কত অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে সেটা আপনি দেখতে পাচ্ছেন, কত ওয়াট আসতেছে এটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অনেক সিস্টেমে দেখা যায় না। এখানে কোন মুডে চলতেছে, হাইব্রিড মুড, HYB রান মানে সোলার ব্যাকআপ মুডে চলতেছে। এখানে প্যানেল ভোল্টেজ দেখাচ্ছে, ডিউটি সাইকেল কত আছে এটা দেখাচ্ছে। এখানে যদি আমি একটু দেখেন, প্যানেলটা অফ করে দিলাম, আবার একটু অন অফ করি, লাস্ট ভার্সন আছে এখন 6.7। আর ব্যাটারি লাগানোর পরে আমি যদি এখানে 24 ভোল্ট ব্যাটারি লাগাইতাম, তাহলে এখানে কিন্তু 24 ভোল্ট অটোমেটিক উঠে আসতো। 36 লাগাইলে 36 উঠে আসতো, 48 লাগাইলে ও ব্যাটারি অটো ডিটেক্ট করে নেয়, 12, 24, 36, 48। আচ্ছা, এখন দেখেন ইনভার্টার রান লেখা আছে কিন্তু, অর্থাৎ কারেন্ট নাই। আমি যদি এখানে কারেন্টের লাইন দিয়ে দেই, তাহলে এখানে কিন্তু এসি রান লেখা আসবে, অর্থাৎ এসি মেন লাইনে চলতেছে ইনভার্টার রান। এখানে যদি সোলার চলে আসে, তখন কিন্তু দেখেন এই যে আমি সোলারটা অন করছি, প্যানেল ভোল্টেজ চলে এসছে, এবং এখানে কিন্তু আপনার এই যে সোলার রান লেখা চলে এসছে। ওকে, তো অনেক লম্বা হয়ে গেল ভিডিওটা। আসলে এটা টেকনিশিয়ান ভাই আপনাদের জন্য ইনফরমেশনগুলা একটু সময় নিয়ে দেওয়ার চেষ্টা করলাম, কারণ সবার বুঝতো একরকম না। অনেকে নতুন টেকনিশিয়ান, অনেকে আপনাদের মধ্যে আছেন সিনিয়র পুরানো টেকনিশিয়ান, এ কারণে সবাই যাতে বুঝতে পারেন আমি বিস্তারিত বললাম। তো এইভাবে সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আপনার এখানে কানেকশন আছে। যাদের পিসিবি ডিজাইন লাগবে আমার কাছে বলবেন, আমি পিসিবি ডিজাইনও পাঠিয়ে দিব। তো এইখানে প্যানেল অ্যাম্পিয়ার সেন্সিং এর জন্য এখানে দেখেন 358 আইসির 1 নাম্বার পিন, 2 নাম্বার, 3 নাম্বার পিন, এইদিকে আছে আপনার 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার পিন, এভাবে সব কিছু আছে। এই অংশটা 5, 6, 7 নাম্বার পিন সাইডে প্যানেল ভোল্টেজটা এখান থেকে তৈরি হয়, ঠিক আছে, এই ডায়াগ্রাম অনুযায়ী। তো এখানে অনেক সময় যদি প্যানেল ভোল্টেজ না আসে বা যদি অ্যাম্পিয়ার না আসে, আপনারা এই জায়গাগুলো সঠিকভাবে কানেকশন করা আছে নাকি লক্ষ্য করবেন। এরপরে সাধারণত মসফেট অনেক সময় শর্ট হলে প্যানেল ভোল্টেজ আসতে চায় না, বা এই ফিউজটা কেটে যেতে পারে। এইদিকে সাধারণত আমাদের এটা আলহামদুলিল্লাহ সমস্যা খুব কম হয়, আর সমস্যা হলে সাধারণত এই জেনারটা কেটে যায়, অথবা মসফেট শর্ট হয়। মসফেট কিন্তু সবগুলা শর্ট হয় না, আইপিএস এর মতো যে কোনো একটা মসফেট সাধারণত শর্ট হয়। তবে এই জেনারটা চেক করবেন। এখানে টিএলপি আমাদের কিন্তু এখানে আপনারা সব রকম টিএলপি ইউজ করতে পারবেন, টিএলপি 250, টিএলপি 350, টিএলপি 152, সব রকম ভাবে এসএমডি উপর থেকে ডিপ দুই ধরনেরই ব্যবহার করার সুযোগ আছে। আচ্ছা, ফ্যানের ব্যাপারটা তো এখানে বলা হলো, রেজিস্টরটা। আর এখানে টিএলপি যদি 250 বা 350 বসান, সেই ক্ষেত্রে 350 বসাইলে 15 ভোল্টেজ পাওয়ার সাপ্লাই লাগবে 5 এবং 8 নাম্বার পিনের মধ্যে। আর যদি 250 ইউজ করেন, তাহলে এখানে 12 ভোল্ট হলেই হবে। তবে আমরা সাধারণত এখান থেকে যে ভোল্টেজ রেগুলেটরটা আছে, এখান থেকে এই যে 5 এবং 8 নাম্বার পিনের মধ্যে যে পাওয়ার সাপ্লাইটা আসে, আমরা সাধারণত 13, 13.5 বা 14 ভোল্টেজ, 15 ভোল্টেজের নিচে থাকে আর কি। হ্যাঁ, এবং এখানে যাতে ওভার না করে 15 ভোল্টেজ, এখানে কিন্তু 15 ভোল্টেজ জেনার ডায়োড উল্টা করে লাগানো আছে, এখানেও 15 ভোল্টেজ জেনার লাগানো আছে, এবং এখানেও একটা 15 ভোল্টেজ জেনার লাগানো আছে। আর এই সাইডে যদি লক্ষ্য করেন, এখানে 12 ভোল্টেজ জেনার লাগানো আছে। এটা হচ্ছে এই কুলিং ফ্যান রিলে, এইদিকের পাওয়ার সাপ্লাইয়ের জন্য। তো এই হচ্ছে মোটামুটি কানেকশন। এটা ব্যাটারি ভোল্টেজের অ্যাম্প্লিফাইং সেক্টর অপ অ্যাম্পের, এটা প্যানেল ভোল্টেজের কম্পারেটর ইউনিট হিসাবে। এটা বিস্তারিত অন্যদিন যদি আপনাদের প্রয়োজন হয়, এগুলো আরও ব্যাখ্যা করব কিভাবে কাজ করে। তো এখানে আমাদের ডিসি লোড কিন্তু আমাদের মাইক্রো কন্ট্রোলার, এই যে 9 লেখা আছে মানে 9 নাম্বার পিনের সাথে, এখানে দেখেন এই যে 9 নাম্বার পিনে লেখা আছে ডিসিএল, অর্থাৎ ডিসি লোড। এখানেও লেখা আছে ডিসি লোড।
তারপরে এখানে এনটিসির কানেকশনটা এসছে, এনটিসির কানেকশনটা চলে গেছে। এই যে টিপি লেখা আছে, টিপি লেখাটা দেখেন এইদিকে কোথায় আছে, এই যে টিপি লেখা আছে, হ্যাঁ, অর্থাৎ এই কানেকশনটা চলে গেছে এই কানেকশনের সাথে। এইভাবে টোটাল ডায়াগ্রামটা বিস্তারিত এখানে ডিটেলস দেওয়া আছে। এখানে ভোল্টেজ রেগুলেটরটা কিভাবে তৈরি করা হয়েছে, একটা 13,005 সাথে একটা 13,009, বা এখানে 13,007ও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে টিআইপি দিয়ে 12 ভোল্টেজের লাইন রেগুলেট হয়েছে। 12 ভোল্টেজ হওয়ার পরে এখান থেকে আবার 7809 হয়ে 9 ভোল্ট এসছে, এই 9 ভোল্টেজটা আবার চলে গেছে। এই যে দেখেন 358 পাওয়ার সাপ্লাই হিসাবে 5 ভোল্ট চলে গেছে, এলসিডি, মাইক্রো কন্ট্রোলার ইত্যাদির জন্য চলে গেছে। এখানে রিলের কানেকশনটা এইভাবে করা আছে, দেখেন HRL লেখা আছে, এটারও কানেকশন কোথায় আছে, এদিকে এই দেখেন HRL লেখা আছে। এখানে ডিএসপি সেন্স কোথা থেকে বাইর হয়েছে, ডিএসপি সেন্সটা যদিও এখানে ডায়াগ্রামটা আঁকানো নাই, আমি আর একটা ডায়াগ্রাম আপনাদের দেখাই। এখানে আমি একটু বিস্তারিত আঁকানো হয়েছে, আমি এই ছবিটাই আপনাদের দিয়ে দিব ইনশাল্লাহ, আমার রেকর্ড বুকের যে ডায়াগ্রামটা আছে। আচ্ছা, হ্যাঁ, এখানে এটাও একটু ফলো করতে পারেন, সেম ডায়াগ্রাম, যদিও এখানে এই যে কয়েলের টার্ন সংখ্যাগুলোও কিন্তু বলে দেওয়া আছে। 30 অ্যাম্পিয়ারের জন্য 30 টার্নস, 20 পেয়ার। এটা কয়েল কিভাবে তৈরি করতে হবে, কত মাইক্রো হেনরি হবে, হ্যাঁ, 30 মাইক্রো হেনরি 80 অ্যাম্পিয়ারের জন্য, 60 অ্যাম্পিয়ারের জন্য 40 মাইক্রো হেনরি, একটু কম বেশি হতে পারে, এটা কয়েল নিয়ে আলাদা ভিডিও আছে, আমার কাছে লিঙ্ক চেয়ে নেবেন। 40 অ্যাম্পিয়ারের জন্য 50 মাইক্রো হেনরি। এইভাবে কত টার্নস, কত নাম্বার তার, কয়টা একসাথে, 20টা তার একসাথে, 24 এসডব্লিউজির 20 পেয়ার তার একসাথে, 30 টার্নস। এবং আচ্ছা, এই ভিডিওতে এত ডিটেলস বলতে গেলে আমারও আসলে কষ্ট হয়ে যায়, আপনাদেরও কষ্ট হয় শুনতে। আচ্ছা, এই হচ্ছে সেই টিএলপি সেন্সটা, হ্যাঁ, ডিএসপি যেটা ওই ডায়াগ্রামে আঁকানো নাই, এখানে এইভাবে এই যে এসি চার্জিং সেন্স, এই যে অ্যারো চিহ্ন দিয়ে এই তারটাই আসলে এখান থেকে বাইর হয়ে গেছে, ঠিক আছে, এই অনুযায়ী করা আছে। তবে গাঁথা বোর্ড অবশ্যই একটা হাতে রাখবেন, একটা স্যাম্পল নিজের ব্যবহারের জন্য বা কাজ করার জন্য হাতে রেখে দিবেন। এরপরে আপনি জিনিসটা আপনার মুখস্থ হয়ে যাবে, আপনি ইউজ টু হয়ে যাবেন, অভ্যস্ত হয়ে যাবেন। যখন আপনার কনফিডেন্স হবে যে না আমি এখন পারবো, তখন আপনি স্যাম্পল বোর্ডটা ছেড়ে দেন। কিন্তু যারা নতুন কাজ করবেন অবশ্যই আমার মতে একটা কমপ্লিট বোর্ড হাতে রেখে দেবেন, এটা দেখা দেখি কাজ করবেন ইনশাল্লাহ। এরপরেও যদি সমস্যায় পড়েন আমাদেরকে ফোন দিবেন, ইনশাল্লাহ যথাসাধ্য চেষ্টা করব সাপোর্টিং দেওয়ার। শুক্রবার ছাড়া অন্যান্য দিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত আমরা ফোনে অ্যাক্টিভ থাকি, এই সময়ের মধ্যে ফোন দিবেন। অনেকেই কারণে অকারণে ফোন দেন, মনে রাখবেন আপনাদের নিয়েই ব্যস্ত থাকি, কিন্তু এই যে সারা বাংলাদেশে হয়তো 300-400 টেকনিশিয়ান ভাই আপনাদের সাপোর্ট দিতে হয়, আমাদের লাইনগুলা কিন্তু এঙ্গেজ থাকে না। কেউ অকারণে ফোন দিবেন না, ফোন দিলে খুব শর্ট টাইমের জন্য ফোন দিবেন। আগে নিজে 2বার 4বার 5বার 10বার চেষ্টা করবেন, এরপরে নিতান্তই যদি আটকায় যান তখন আমাদেরকে ফোন দিবেন ইনশাল্লাহ। আর ফোনে না পাইলে মন খারাপ করবেন না, পরবর্তীতে আবার ট্রাই করবেন, কারণ আমাদের লাইনগুলো এঙ্গেজ থাকে বা আমরা নিজেরাও অন্য কাজে ব্যস্ত থাকি। ধন্যবাদ সকলকে ধৈর্য নিয়ে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।